প্রশ্নটা উঠতেই পারে, তাহলে আয়নাঘর কখন প্রতিষ্ঠিত হয়েছে? আয়নাঘর কি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেনি? আওয়ামী লীগের আগে থেকে এটা প্রতিষ্ঠিত ছিল বা দাঁড়িয়েছে 1/11-এর সময়? আয়নাঘরের যাত্রা যদি 1/11-এর সময় হয়ে থাকে, তাহলে বিষয়টা নিয়ে আরও অনেক গভীর গবেষণা, পর্যালোচনা এবং আয়নাঘরের জন্য তাহলে অরিজিনালি প্রতিষ্ঠা করার জন্য দায়ী কারা, সেই পর্যন্ত যাওয়া উচিত কিনা। সেই প্রতিষ্ঠা হওয়ার পরে তখন এত আলোচনা, এত ঝড় তুফান বা এত বৃহৎ পরিসরে আয়নাঘরকে অপকাণ্ডে জড়ানোর ঘটনা আগে ঘটেনি। যেটা আওয়ামী লীগের সময় ঘটেছে এটা সত্য। আওয়ামী লীগের সময় আয়নাঘরে গুম, খুন, লুকিয়ে রাখা মানুষকে নির্যাতন, সেগুলোর কথাবার্তা বলা হচ্ছে। অবশ্যই সেগুলোর বিচার হওয়া উচিত। আমি সবসময় প্রতিটা কন্টেন্টে আজ থেকে না অতীত থেকে আয়নাঘর নিয়ে আমাদের অবস্থান শক্ত, যে এটা কোনো সভ্য সমাজে, কোনো সভ্য দেশে, গণতান্ত্রিক নাম দেওয়া কোনো দেশে এটা কোনোভাবেই হতে পারে না। তবে আয়নাঘর কারা প্রতিষ্ঠিত করেছিল, তারা কি বিচারের বাইরে? এই প্রশ্ন কি তুলতে পারি না? দেখেন, দায়িত্বশীল মানুষ অবশ্যই বাংলাদেশের 1-2 জন মানুষকে যদি আপনি বিবেচনা করেন রাজনৈতিক এবং দেশ পরিচালনা এবং দেশের অবস্থানের দিক থেকে, তার মধ্যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন। তারেক রহমানের বক্তব্যটি হচ্ছে এরকম, সেখান থেকে আপনারা কি একটু চিন্তা করবেন কিনা। বাংলা ট্রিবিউনে আছে, অনেকেই আয়নাঘরে অত্যাচারিত হয়েছি, মানে তারেক রহমান নিজে হয়েছেন। তারেক রহমান মানুষের জানাই ছিল না এবং তারেক রহমান এর আগে এটা বলেন নেই, কিন্তু এবার তিনি এটা প্রকাশ করেছেন, ওপেন করেছেন যে তিনি নিজে আয়নাঘরে নির্যাতিত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এতদিন আপনাদের একটি কথা বলা হয়নি। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে হুমাম কাদের চৌধুরীও ছিলেন। পরবর্তীতে হুমাম কাদের চৌধুরী হচ্ছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। পরবর্তীতে আমার সঙ্গে দেখা করে হুমাম বলেছিলেন, ভাইয়া আপনাকে যেখানে রাখা হয়েছিল আমিও সেখানে ছিলাম। অর্থাৎ আমরা অনেকেই আয়নাঘর থেকে ঘুরে এসেছি, অনেকেই আয়নাঘরে অত্যাচারিত হয়েছি, কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ ফিরে আসেননি। হুমাম কাদের চৌধুরী দীর্ঘ সময়, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির সময়টায় তিনি নিরুদ্দেশ ছিলেন, কেউ ট্রেসও জানতো না তিনি কোথায়। শুধু এইটুক জানাজানি হয়েছিল, হুমাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি, তাদেরকে যে নিয়ে যাওয়া হয়েছে এবং মীর কাসেম আলীর ছেলে, তার এগুলো জানাজানি হয়েছিল, কিন্তু কোনো পত্রপত্রিকায় তখন কোনো রিপোর্ট হওয়ার কারো সেই হ্যাডমই ছিল না। রবিবার গুলশান 2-এর একটি রেস্টুরেন্টে আমরা বিএনপি পরিবার নামে সংগঠনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন। তিনি এসব কথা বলেন। যাই হোক, তিনি এখানে আরও বলছেন যে বিগত দিনে অনেকেই গুম খুনের শিকার হয়েছেন, মূলত রাজনৈতিক অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা নির্যাতনের শিকার হয়েছেন। আমিও আপনাদের বাইরে নই, আমি এবং আমার হারিয়ে যাওয়া ছোট ভাইটিও আপনাদেরই অংশ, কারণ আমরাও আপনাদের মতো নির্যাতনের শিকার ছিলাম। তাহলে আমরা এটাও জানলাম যে আরাফাত রহমান কোকো, তিনিও আয়নাঘরে ছিলেন। তারেক রহমানের উপরে সে সময় অস্বাভাবিক রকম নির্যাতনের খবর শোনা যায় এবং তার মেরুদণ্ড ভেঙে ফেলার বা কোমরের হাড় ভেঙে ফেলার খবরও সেই সময়ই জানাজানি হয়েছিল। তিনি বলছেন, তারেক রহমান গুম খুন হওয়া পরিবারগুলোর প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, আগামীতে একটি নির্বাচিত সরকার এলে অভিযুক্তদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে, কারণ আমরা যদি তাদের প্রতি অন্যায়ের বিচার না করতে পারি তাহলে ভবিষ্যতে আবারও অন্যায় সংগঠিত হতে পারবে, এটা ঠিক। তবে যেহেতু 1/11-এর ঘটনা, তারেক রহমান এই গুম খুনের সঙ্গে আওয়ামী লীগ যেভাবে জড়িত, সেই তাদেরকে বিচারের মুখোমুখি, এটা যেই লেভেলের কর্মকর্তাই হোক, যেই সংস্থার কর্মকর্তাই হোক, সেগুলো যখন করবে, তাহলে 1/11-এ যারা প্রতিষ্ঠিত করেছিল বা 1/11-এ যারা জড়িত করেছিল তাদেরও কি বিচার হবে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।